ওয়্যার দে অন দ্য মুভ? তারা কেন মুভ করা শুরু করে, মানে তারা যেখানে বাস করত সেখান থেকে তারা কেন মুভ করা শুরু করে? দেখো, মানুষ একসময় এক জায়গায় থাকতে পারেনি, কারণ ওদের জীবন পুরোটাই তো প্রকৃতির উপরেই নির্ভরশীল ছিল। তো তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরতেই থাকতো। এবং দেখো, পৃথিবীর কোনো একটা জায়গায় যেখানে শিকারের জন্য পশু পাওয়া যেত না, কিছু কিছু যে জায়গা, বা ধরো গাছে ফল শেষ হয়ে যেত, তখন কিন্তু ওরা অন্যান্য জায়গায় মুভ করা স্টার্ট করত। তাছাড়া বছরের বিভিন্ন সময় আবহাওয়ার তো পরিবর্তন আমরা দেখতেই পাই, এখনো পাই, তখনও পেতাম, ভবিষ্যতেও থাকবে। তাই তাদের ঠিক জায়গা খুঁজতে হতো যেখানে তারা বাঁচতে পারবে এবং নিজেদের জীবিকাটা চালাতে পারবে। আরেকটা কারণও ছিল মানুষের মুভ করার জন্য, সেটা হচ্ছে মানুষ যখন নদীর পাশে বা জলাশয়ের কাছাকাছি থাকতো, তখন যদি জল শুকিয়ে যেত বা বেশিরভাগ সময় জল শুকিয়ে গেলে ওদের কিন্তু অন্য কোথাও চলে যেতে হতো। এভাবে কিন্তু তাদের জীবন ছিল ঘর ছাড়া বা পরিবাজক, যেটাকে আমরা খুব সহজ এবং সরল ভাষায় যদি বলি, সেটাকে বলা হতো কিন্তু ট্রাভেলার বা ট্রাভেলার্স লাইফ। লেস অ্যাভেলেবিলিটি অফ ফুড, যেখানে খাবারের সংকট। তারপরে আমাদের প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জল। তো জলাশয়ের কাছে যেখানে তারা স্থাপনা করেছিল তাদের বসস্থান, সেখানে তারা যখন দেখতো জল শুকিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে তাদেরকে অন্য জায়গায় তো যেতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে অ্যানিমালস, মানে তারা যেই ওখানে ওই সময়কালীন যে পশুগুলো থাকতো, তারাও কিন্তু, যারা তোমার ঘাস, ছোট ছোট বন্য প্রাণী যারা এগুলোর উপরে ডিপেন্ডেন্ট থাকতো, তাদেরকেও কিন্তু তাদের খাবারের খোঁজে বিভিন্ন জায়গায় মুভ করতে হতো। তারপর কিছু কিছু গাছ, সিজনাল ট্রিজ যেটাকে আমরা বলি, দেখা গেল বছরের এই সময়টা এই গাছটা ফল দেয়, অন্য সময়টা দেয় না। এবার তখনকার যুগের মানুষের খাওয়া দাওয়ার ধরন, তখনকার যুগের মানুষের তোমার বেঁচে থাকার যে ধরন, সম্পূর্ণটাই আমাদের এখনকার থেকে আলাদা। তো তারা তখন বেশি ফল মূল এগুলোর উপরেই ডিপেন্ডেন্ট করে তো থাকতো, ঠিক আছে? এই জন্য কিন্তু তারা বলতে পারো মুভ করা শুরু করেছিল, ঠিক আছে? আচ্ছা, এবার এই হাউ ডু উই নো অ্যাবাউট দিস পিপল, এই টপিকটা যাওয়ার আগে তোমাদের আগের যে টপিকটা আমি এই মাত্র যেটা আমি বললাম, সেটা হচ্ছে মানুষ কেন মুভ করতো। এইটা নিয়ে কি তোমাদের কারোর কোনো কি সমস্যা রয়েছে বুঝতে? সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, কারোর কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা আমাদের নেক্সট পয়েন্টে যাই। সেটা হচ্ছে হাউ ডু উই নো অ্যাবাউট দিস পিপল। এবার আমরা এই মানুষগুলোর সম্পর্কে কি করে জানতে পারলাম, তাদের জীবনযাপনটা যে এইরকম ছিল সেটাই বা আমরা কি করে জানতে পারলাম? দেখো, ক্লাস ওয়ানে, মানে হিস্ট্রি ক্লাস ওয়ানে গত সপ্তাহে যখন আমরা দেখলাম চ্যাপ্টার 1, ওখানে কিন্তু আমরা আর্কিওলজিস্টদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে দেখেছি আমাদের ইতিহাস জানানোর বিষয়, ঠিক আছে? তো এক্ষেত্রেও তো ব্যতিক্রম কিছু নয়, আর্কিওলজিস্টরাই আমাদেরকে সাহায্য করেছিল আমাদের পাস্ট লাইফের বিষয়ে জানানোর জন্য, এবং তাদের জীবনযাপন কিরম ছিল, তারা কি ধর্ম, তারা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন, এবং কোন কোন সময়ে কোন কোন ফেজে তাদের সিভিলাইজেশন গ্রো করে ওঠে, সমস্ত কিছুর জন্য কিন্তু আর্কিওলজিস্টরা আমাদেরকে বুঝতে ভীষণ সাহায্য করেছিল, ঠিক আছে? দেখো, আমরা প্রাচীন যুগের মানুষদের কাজকর্ম বলো বা যে কোনো কিছু কিভাবে জানতে পারি, সেটা তো আমরা তো জানলাম যে আমরা মূলত আর্কিওলজিস্টদের যে গবেষণা, সেটার মাধ্যমেই কিন্তু আমরা এত কিছু জানতে পেরেছি। এবার
আর্কিওলজিস্টরা বিভিন্ন রকমের প্রমাণ খুঁজে বের তো করেছেন, যেমন ধরো টুলস, তারা ওই সময়কালীন কি কি যন্ত্র ব্যবহার করত, কি কি অস্ত্র তারা ব্যবহার করত। তারপরে ধরো তোমার বোনস, ফসিলস, তারপরে তোমার বার্নড রিমেন্স, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে তোমার পটারি, তারা কিরকম আসবাবপত্র ব্যবহার করত, সমস্ত কিছু কিন্তু তাদের গবেষণার মাধ্যমে আমরা জানতে পেরেছি। উদাহরণ হিসেবে যদি তোমাদেরকে বলি তাহলে মেহেরগড় বা বুরজাহাম, যেটা এখন প্রেজেন্টে তোমার কাশ্মীরে সিচুয়েটেড রয়েছে, ঠিক আছে, বুরজাহাম। তো এইসব জায়গা থেকে বসবাসের নিদর্শন কিন্তু পাওয়া গেছে। শুধু পাওয়া গেছে বলাটা ভুল, বেশ ভালোভাবেই কিন্তু পাওয়া গেছে। তো মানুষ কিভাবে শিকার করত, খাদ্য সংগ্রহ করত এবং কৃষিকাজ কিভাবে করত, সেগুলো কিন্তু আমরা সবই আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি, কেমন। এবং তারা তোমার বিভিন্ন ধরনের অস্ত্র বানানোর পর সেগুলো কি জন্য ব্যবহার করত, যেমন ধরো মাংসকে কাটার জন্য, তারপরে ধরো হাড়কে টুকরো টুকরো করার জন্য, এমনকি তারা যে পশু শিকার করতো না, সেগুলোর তোমার যে অস্ত্রগুলো বানানোর জন্য, সেগুলোকে তোমার ছোলার জন্য, সেগুলোকে শার্পেনিং এর জন্য কিন্তু তারা স্টোন টুলস ব্যবহার করত, যেগুলো তারা নিজের হাতে বানিয়েছিল, কেমন। এমনকি তারা যে ফলগুলো খেত সেগুলোকে চপড করার জন্য, সেগুলোকে কাটার জন্যও কিন্তু তারা এই স্টোন টুলস গুলোর ইউজ করত। হান্টিং এর জন্য তো করতোই, সেটা তো আমরা বুঝতেই পারছি। শুধু হান্টিং নয়, তার সাথে সাথে কিন্তু তারা এগুলোর জন্য টুলস ব্যবহার করত। তো এই সব কিছুই কিন্তু আমরা জানতে পেরেছি আর্কিওলজিক্যাল এভিডেন্সের মাধ্যমে, ঠিক আছে। তো এবারে বলো, তোমাদের এই যে টপিকটা নিয়ে কোনো সমস্যা রয়েছে? থাকলে বলতে পারো। হ্যালো, শুনতে পাচ্ছো আমার কথা? ম্যাম শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে আমাদের নেক্সট পয়েন্টে যাই। এবার খুব মানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট বিষয়, সেটা হচ্ছে মানুষজন কোথায় থাকা শুরু করে। আগের ক্লাস 1-এর চ্যাপ্টারে আমরা দেখলাম অল্প বিশেষ কিছু, যে মানুষজন কোন কোন নদীর ধার ঘিরে থাকা শুরু করে, এবং আরো বিভিন্ন কিছু আমরা ক্লাস 1-এ দেখেছি, তোমাদের হয়তো মনেও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। তো আজকে আরেকটুখানি ডিপলি জানবো কি কোথায় প্রথম গড়ে ওঠে, বা কোন কোন জায়গায় লোকেটেড করে কি কি ইতিবৃত্তান্ত, এবং কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলোর বিষয়ে আমরা আজকে সম্মুখীন হব। তো প্রাচীন মানুষদের বসবাসের জন্য এমন এমন জায়গা বেছে নিতে হতো যেখানে খাবার, জল, আশ্রয় ব্যবস্থা খুব সহজলভ্য ছিল। কারণ এই দুটো জিনিস তাদের বেঁচে থাকার জন্য মূল রসদ বলতে পারো। এই দুটো জিনিস ছাড়া কিন্তু তারা তাদের জীবনযাপন ঠিকভাবে করতে পারবে না। তো স্বাভাবিকভাবে তারা এই জিনিসগুলো যেখানে সহজলভ্যভাবে পাবে, সেই জায়গাগুলোতেই তাদের বসতি গড়বে, তাই না? কি তাই তো? রেসপন্স করো তোমরা, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, একদম। তো এবারে আমরা একটা জায়গার বিষয় জানি, চলো। সেটা হচ্ছে ভীমবেটকা। যেটি এখন যদি তোমরা বলো যে প্রেজেন্ট ডেতে কোথায়, সেটি হচ্ছে মধ্যপ্রদেশ। আমাদের ইন্ডিয়ার একদম বলতে পারো মধ্যে অবস্থিত আমাদের মধ্যপ্রদেশের ভীমবেটকা, বুঝলে? এই ভীমবেটকা জায়গাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল ওই সময়কালীন, যদি আমি বলি। তো এই ভীমবেটকা কেন গুরুত্বপূর্ণ ছিল, এবারে চলো একটুখানি দেখে নি। সেটা হচ্ছে
দেখো এখানে গুহাগুলোতে প্রাচীন শিলাচিত্র পাওয়া গেছে। প্রাচীন শিলাচিত্র কিন্তু এই গুহাগুলোতে পাওয়া গেছে এবং এবার এই চিত্রগুলোর থেকে যেগুলো আমরা বুঝতে পেরেছি সেগুলো হচ্ছে তারা কিন্তু তখন শিকার করত। এই গুহা চিত্রগুলোর থেকে আমাদের কাছে একটা জিনিস খুব ক্লিয়ার, যে এই ভীমবেটকা জায়গার যে শিলাচিত্রগুলো পাওয়া গেছে সেগুলোর থেকে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার, যে এই জিনিসগুলোর থেকে আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু তখন শিকার করত। শুধু যে শিকার করত তাই নয় কিন্তু, এবং তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, তারা কিভাবে তাদের জীবন কাটাতো, সমস্ত কিছু কিন্তু আমরা এই ভীমবেটকার এই শিলাচিত্র থেকে কিন্তু আমরা এই বিবরণটা পেয়েছি। ওই জন্যই ভীমবেটকা কিন্তু বলতে পারো একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আমরা ডিনোট করি। ঠিক আছে, এবার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি হচ্ছে তোমার কুরনুল কেভস। যেটি হচ্ছে কুরনুল কেভস। এই কুরনুল কেভসটা হচ্ছে তোমার এখন প্রেজেন্ট ডে, ইনফ্যাক্ট তখনও সাউথ ইন্ডিয়াতে কিন্তু সিচুয়েটেড ছিল হচ্ছে আমাদের কুরনুল কেভস। দেখতে পাচ্ছ তোমরা ম্যাপে রয়েছে কুরনুল কেভস। এটা কিন্তু আমাদের তখন তোমার সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই কুরনুল কেভসটা সিচুয়েটেড ছিল। ঠিক আছে, তো এই কুরনুল কেভস এর কথা বলার আগে তোমাদের ভীমবেটকার বিষয় আমি যেটা বলছিলাম ওটা একটুখানি আগে আমি আরো বিস্তর কিছু তোমাদেরকে বলি। এই ভীমবেটকা কেন এত গুরুত্বপূর্ণ সেটির কারণ হচ্ছে মূলত দেখো এটি একটি ওল্ডেস্ট সাইট যেখানে আর্কিওলজিস্টরা কিন্তু প্রচুর এভিডেন্স পেয়েছে। এবং এই ভীমবেটকার এই জায়গাটার কথা যে আমি বলছি, এখানে কিন্তু মানুষজন তোমার রক শেল্টারে থাকা শুরু করলো। মানে ন্যাচারাল যে বিলস, যে কেভস গুলো যেগুলো পাথর দিয়ে তৈরি, তারা কিন্তু এখানে জীবনযাপন করা শুরু করলো। কারণ তারা দেখলো আমরা যদি এই একটা রক শেল্টারে যদি আমরা থাকি তাহলে আমরা বৃষ্টি থেকে, বাদল থেকে, এমনকি বিভিন্ন যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো যেগুলো হতে পারে সেগুলোর থেকে কিন্তু আমরা কিছুটা রক্ষা পাবো। তো মানুষজনও তখন বুঝতে শিখলো যে আমাদের আশ্রয় হিসেবে আমরা কোনটাকে বেছে নেব এবং কোনটি আমাদের জন্য ঠিক হবে। তো তাই তারা এইখানে এই ভীমবেটকাতে কিন্তু তারা এখানে তোমার রক শেল্টারে থাকা শুরু করলো, বা যেটাকে আমরা খুব সহজভাবে যদি বলি ন্যাচারাল কেভস। কারণ এটা তাদেরকে শেল্টার দিত। কি থেকে দিত? ফ্রম রেন, হিট অ্যান্ড উইন্ডস। আর এই শেল্টার গুলো বলে রাখি তোমাদের, এগুলো কিন্তু নর্মদা ভ্যালির খুবই কাছাকাছি ছিল। যেহেতু নর্মদা ভ্যালির খুব কাছাকাছি ছিল, তো নর্মদা রিভার থেকে কিন্তু তারা ইজিলি ওয়াটার অ্যাক্সেসটা কিন্তু তারা পেয়ে যেত। আর বেঁচে থাকার জন্য তো আমাদের জল কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে আমার মনে হয় না বলার কোনো দরকার আছে। তখনই বলো এখনই বলো, বেঁচে থাকার জন্য জল খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে। তো এই হচ্ছে আমাদের ভীমবেটকা। এবারে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কুরনুল কেভস। এটি সাউথ ইন্ডিয়ার একটি জায়গা। এই জায়গাটাও কিন্তু গুরুত্বপূর্ণ তালিকায় তুমি রাখতে পারো, কারণ এখানে আগুনের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে। এটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে আমরা এই জায়গাটায়, এই কুরনুল কেভসে কিন্তু আমরা আগুনের ব্যবহারের নিদর্শন পেয়েছি। এবার আগুনের ব্যবহারের তো নিদর্শন পেয়েছি, এবার এখান থেকে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে আগুন তখনকার মানুষ ব্যবহার করতো কেন, তাই না? দেখো আগুন ব্যবহার করত তখন কারণ হচ্ছে ওটা তাদেরকে একটা সোর্স অফ লাইট দিত। কারণ দেখো তখনকার দিনে আমাদের তো মতো এরকম লাইট, বাল্ব, টিউব লাইট এগুলো তো ছিল না। তো এবার তাদের কাছে ওই আগুনটি মাত্র ছিল। তো সেটি তারা বিভিন্ন ভাবে কিন্তু ব্যবহার করেছে। যেমন ধরো কখনো সোর্স অফ লাইট হিসেবে, আবার কখনো দেখা যাচ্ছে তারা যে বন্য পশুটাকে বা বন্য প্রাণী যেটাই বলো না কেন, যেটাকে তারা শিকার করলো সেটিকে রোস্ট করার জন্য।
তারা কাঁচা খেতে খেতে একটা সময় যখন তাদের মনে হচ্ছে না এবার যদি আমি একটুখানি রোস্টেড মিট খাই জিনিসটা আমাদের খেতে আর একটু ভালো লাগবে, তো সেটির একটি কাহিনী রয়েছে বলতে পারো, সেটি অনেকটা ডিটেলে হয়ে যাবে, যে কারণে আমি ওটার এখন আলোচনায় গেলাম না, ওটা তোমাদের আউট অফ টপিক। তো রোস্টেড মিট আর কি, তারা রোস্টেড মিটের জন্য কিন্তু তারা আগুনকে ব্যবহার করত। এবং আরেকটা বিষয় বা আরেকটা জিনিস যেটার জন্য তারা আগুনকে ব্যবহার করত সেটা হচ্ছে স্কেয়ার অ্যাওয়ে অ্যানিমালস, মানে অন্য অন্য বন্য প্রাণীদের থেকে যারা তাদেরকে ক্ষতি করতে পারে, এবং তাদেরকে ভয় পাওয়ানোর জন্য কিন্তু তারা আগুন ব্যবহার করত। তারা আগুনের দেখা গেল একটা মশাল মতো বানিয়ে তারা যেখানে শেল্টারে থাকতো কেভসে, তার বাইরেটা রেখে দিত বা ভিতরটা নিয়ে তারা বসতো। এতে কি হতো, বাইরে যে বন্য প্রাণীরা আছে, এবার এবার কি বলতো, যে পশুরা না একটু আগুনকে ভয় পায়, তো সেটা দেখে তারা কিন্তু আর ওখানে আসতো না, এবং এতে করে কি হতো, তাদের নিজেদেরও একটা প্রোটেকশনের জায়গা তৈরি হয়ে যেত। এভাবে কিন্তু তারা আগুনকে ব্যবহার করতো। ঠিক আছে, তো ওই জন্য আমি বললাম কুরনুল কেভস কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা ভীমবেটকার সাথে সাথে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আসি, সেটা হচ্ছে হাংসগি। হাংসগিটা কোথায়? হাংসগি হচ্ছে তোমার কর্ণাটকার একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি কিন্তু আমাদের প্রেজেন্ট ডে কর্ণাটকা, এটি আমাদের প্রেজেন্ট ডে কর্ণাটকাতে কিন্তু আমাদের হাংসগি সিচুয়েটেড। এই যে আমাদের হাংসগি, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ডে ইন্ডিয়ার যে কর্ণাটকা স্টেট আছে ওখানে এটি সিচুয়েটেড। এবার এই জায়গাটা ঘিরে যে ঘটনাটা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু স্টোন টুলস পাওয়া গেছে। এবার এখানে স্টোন টুলস পাওয়া গেছে, ঠিক আছে, এবার এই যে স্টোন টুলসটা পাওয়া গেল, এটা থেকে আমরা কি বুঝতে পারি বা কি বোঝায় বলো তো? বলতে পারবে তোমরা? কেউ বলতে পারবে? একটু চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এই স্টোন টুলস এই যে পাওয়া গেল, এটা থেকে এটাই বোঝায় যে মানুষ কিভাবে পাথরের যন্ত্র ব্যবহার করে শিকার করত। এবার শিকার করার জন্য আগে তারা কি ব্যবহার করত? গাছ যে কেটে তাদের ইয়েগুলো, তোমার গাছের যে ট্রাঙ্ক গুলো সেগুলো থেকে কেটে কেটে তারা উডস নিয়ে ব্যবহার করত। এবার যেই তোমার আমরা স্টোন এজে চলে এলাম, আমি তোমাদেরকে চ্যাপ্টার শুরু করার আগেই বললাম যে এই যে চ্যাপ্টারটা আমরা পড়বো, এই যে যুগের কথাটা আমরা পড়বো, এটাকে কিন্তু স্টোন এজও বলা হয়। কেন স্টোন এজ বলা হয়? কারণ এখানে পাথরের ব্যবহার প্রচন্ড ভাবে কিন্তু আমরা দেখতে পাই, এবং এখানে পাথরের ব্যবহার ইনফ্যাক্ট শুরু হয়। তো মানুষ কিভাবে পাথরের যন্ত্র ব্যবহার করে শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত, সেটা কিন্তু আমরা এই হাংসগির এখানে যে স্টোন টুলস গুলো পাওয়া গেছে সেগুলোর থেকে কিন্তু আমরা এগুলো বুঝতে পেরেছি। বুঝতে পারলে তোমরা আমি কি বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো আমাদের হাংসগির বিষয়ে আমরা জানলাম, কেমন? আচ্ছা, এবার এই যে আমরা স্টোন টুলস এজ এতবার করে যে বলছি, এবার এই এজ গুলো সম্পর্কে আরেকটু ডেপথে জানবো, যেখান থেকে বলতে পারো তোমাদের সিটেটের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেখান থেকে বহু প্রশ্ন আসে, আমরা বিগত বছরেও দেখেছি এবং আসন্ন বছরেও আসবে, এটুকুও তোমাদেরকে আমি বলতে পারি। তো আমাদের এর পরের পয়েন্ট যেটা হচ্ছে তোমার নেমস অ্যান্ড ডেটস, এটাতে যাওয়ার আগে তোমাদেরকে আমি আরেকটা বিষয় একটুখানি বলে নিই। সেটা হচ্ছে তোমার এই যে কুরনুল কেভের কথা আমি যেটা বললাম, সেখানে কিন্তু তোমার এই আগুনের ব্যবহারের সাথে সাথে এই যে তোমার এই যে তোমার স্টোন টুলস আমি যেটা তোমাদেরকে বোঝালাম, এবং তোমার কুরনুল কেভসে যে আগুনের ব্যবহার হয়েছিল, এবার এই আগুনের ব্যবহার যে হয়েছিল এতটা তোমার কনফিডেন্টের সাথে বলতে পারো, আর্কিওলজিস্টরা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করলো, সেটি প্রেজেন্ট করলো তারা হচ্ছে ওখানে না অনেক অ্যাশেস পাওয়া গেছিল, যেটাকে আমরা বাংলায় বলি ছাই পাওয়া গেছিল। তো সেই ছাইগুলোর থেকে কিন্তু এই কুরনুল কেভস এর এখানে যে ছাইগুলো পাওয়া গেছিল সেগুলোর থেকে কিন্তু আর্কিওলজিস্টরা আরো দৃঢ়তার সাথে বললো যে না,
এখানে কিন্তু অবশ্যই তোমার আগুনের ব্যবহার হতো। ঠিক আছে, তো এবারে একটা ছোট্ট একটুখানি এমসিকিউ আমরা করে দেখে নিই যে আমাদের কতটা কি মনে রয়েছে। আমরা তো পড়েই যাচ্ছি, তো দেখি আমাদের কতটা কি মনে রয়েছে। তো উত্তর কিন্তু তোমরা একটুখানি দিও, কেমন? দেখো আমাদের প্রশ্ন, হাউ ডু দ্য হিস্টোরিয়ানস নো দ্যাট দ্য আর্লি ম্যান ওয়াজ অ্যাওয়্যার অফ দ্য ইউজেজ অফ ফায়ার? বলছে ঐতিহাসিকরা এটা কিভাবে জানলো যে আগেকার দিনের মানুষরা বা আদিম যুগের মানুষরা এই যে তোমার আগুনের ব্যবহারের সাথে তারা ভীষণভাবে অ্যাকাস্টমড ছিল? অপশন 1 থ্রু কেভ, অপশন 2 ট্রেস দ্য অ্যাশ, অপশন 3 থ্রু ইনস্ক্রিপশন। এটা কি হবে বলো তো উত্তর? অপশন 2 ম্যাম, ট্রেস দ্য অ্যাশ। একদম ঠিক, এটা হবে অপশন 2 স্ট্রেস দ্য অ্যাশ। আচ্ছা, এই যে স্ট্রেস দ্য অ্যাশ এটা আমরা মানে কোথা থেকে জানতে পারলাম বলো তো? আর্কিওলজিস্টরা এটা কোন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে জানতে পারে যে এই জায়গাটা কুর্নুল কেভ? একদম ঠিক 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 ঠিক, একদম ঠিক বলেছো। এটি আর্কিওলজিস্টরা জানতে পারে কুর্নুল কেভস থেকে, কুর্নুল কেভস থেকে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আমাদের নেক্সট এরিয়াতে যাই, যেটার বিষয়ে আমি তোমাদেরকে বলছিলাম যে নেমস অ্যান্ড ডেটস। এই যে স্টোন এজ এতবার ধরে বলছি, এই স্টোন এজের বিষয়ে আরেকটুখানি ডেপথে আমরা কিন্তু আলোচনা করব বা জানবো, কেমন? দেখো, প্রাচীন মানুষের ইতিহাসের তিনটি গুরুত্বপূর্ণ সময়কাল, এই যে তিনটে সময়কাল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমটি হচ্ছে প্যালিওলিথিক, দ্বিতীয়টি হচ্ছে মিসোলিথিক, তৃতীয়টি হচ্ছে নিওলিথিক। এবার এইগুলোর বিষয়ে আমরা এই তিনটে গুরুত্বপূর্ণ সময়কাল নিয়ে কিন্তু আমরা এবার একটুখানি আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্যালিওলিথিক, যেটির সময়কাল হচ্ছে 2 মিলিয়ন ইয়ার্স থেকে 12,000 বছর আগে পর্যন্ত যেই টাইম লাইনটা ছিল সেটাকে কিন্তু আমরা প্যালিওলিথিক বলে ধরতে পারি। এবার এই প্যালিওলিথিকে আমরা কি কি দেখতে পেয়েছি? দেখো, এটা একটি প্রাচীন যুগ যেখানে মানুষ শিকার করত এবং খাদ্য সংগ্রহ করত। ঠিক আছে, এবং এই প্যালিওলিথিক যে শব্দটা, এই প্যালিওলিথিক শব্দটা কোথা থেকে এলো এটা নিয়ে কিন্তু তোমাদের সিটেটে বছর এক আগে কিন্তু একটি প্রশ্ন এসছিল যে এই প্যালিওলিথিক এই যে শব্দটা কোথা থেকে এসছিল। তোমাদেরকে বলে রাখি আমি, এই প্যালিওলিথিক শব্দটা এসছিল হচ্ছে একটি গ্রিক শব্দ থেকে, দুটি গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে প্যালিও, যেটার মানে হচ্ছে ওল্ড, আরেকটা হচ্ছে লিথস, যেটার মানে হচ্ছে স্টোন। তার মানে প্যালিওলিথস মানে ওল্ড স্টোন। ওই জন্য কিন্তু এই প্যালিওলিথিককে বা প্যালিওলিথিক এজকে কিন্তু ওল্ড স্টোন এজও বলা হয়। কি বলা হয় বলো? ওল্ড স্টোন এজ। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটুখানি বলে দিই তোমাদেরকে। এই প্যালিওলিথিক শব্দটা এসছে দুটো গ্রিক শব্দ, প্যালিও যেটার মানে ওল্ড মানে পুরনো, আর লিথস যেটার মানে হচ্ছে স্টোন বা পাথর। এই শব্দ দুটি থেকে কিন্তু আমাদের প্যালিওলিথিক শব্দটা আসে। তাহলে এই প্যালিওলিথিক যুগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে তোমার তখনকার মানুষজন কিভাবে শিকার করত, মানুষজন খাদ্য সংগ্রহ করা, এবং তারা যে গুহাতে বসবাস করত সেটি দেখা, এবং তার সাথে করে বলে রাখা ভালো শিলাচিত্র আঁকা শুরু করেছিল কিন্তু এই সময়, এই প্যালিওলিথিক এজে বা এই প্যালিওলিথিক টাইমেই কিন্তু মানুষজন তোমার শিলাচিত্র আঁকা শুরু করেছিল, এবং পাথরের তৈরি সরঞ্জাম কিন্তু তারা তখন ব্যবহার করতে শুরু করলো। এবং আরেকটা জিনিস সেটি হচ্ছে আগুন আবিষ্কার করেছিল। এই সব কিছু কিন্তু তারা প্যালিওলিথিক যুগেই করেছিল। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি, এই যে আমরা কুর্নুল কেভসে যে অ্যাশেসের যে তোমার যে ট্রেস গুলো পাওয়া গেছে,
সেগুলো, এই যে কুর্নুল কেভসে এখানে যে আগুন ব্যবহার হতো, এই সমস্ত কিছু ঘটনা কিন্তু এই প্যালিওলিথিক যুগেই ঘটেছে। কেমন? এবার আমাদের নেক্সট যে যুগটা, তিনটি গুরুত্বপূর্ণ যুগের মধ্যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ যুগটি, যেটা সময়কালীন ছিল 12,000 বছর থেকে 10,000 বছর আগে অব্দি, এই যে টাইম লাইনে, এই যুগটাকে বলা হতো মিসোলিথিক এজ। মিসোলিথিক এজ। কেমন? এবার এই মিসোলিথিক যুগে তোমরা জানো ছোট ছোট পাথরের ব্যবহার কিন্তু শুরু হয়েছিল, বা তারা ছোট ছোট পাথর তৈরি করত। ওই বড় বড় স্টোন গুলোকে ভেঙে ভেঙে তারা ছোট ছোট কিন্তু পাথর তৈরি করত, এবং ওই পাথরগুলোকে বলা হতো মাইক্রোলিথস। ওই পাথরগুলোকে কিন্তু মাইক্রোলিথস বলা হতো। কি বলা হতো? মাইক্রোলিথস। ওই পাথরগুলোকে বলা হতো মাইক্রোলিথস। তারা ছোট ছোট পাথরের ব্যবহার করা শুরু করল। এবার তারা ছোট ছোট পাথর যে বানাতো, কেন বানাতো? তাদের ছোট ছোট পাথর বানানোর পিছনে যে মেন উদ্দেশ্যটা ছিল, সেটি হচ্ছে শিকার করা। তারা দেখলো ছোট ছোট পাথর বানিয়ে সেটাকে ধার দিয়ে দিয়ে এমন অস্ত্র আমার তৈরি হচ্ছে, যেটাতে আমি খুব ভালোভাবে আমরা শিকার করতে পারছি, এবং শিকার করা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু তারা শিকার করা শুরু করলো ওই মাইক্রোলিথস বা ওই ছোট ছোট পাথর তৈরি করে। সেগুলো কিন্তু আমরা এই মেসোলিথিক এজেই কিন্তু আমরা এগুলো সব লক্ষ্য করেছি। ঠিক আছে? এবার আমাদের এই তিনটে গুরুত্বপূর্ণ সময়কালের লাস্ট যে এজটা, সেটা হচ্ছে নিওলিথিক, বা বলতে পারো নিউ স্টোন এজ। এটা সময়কালীন ছিল 10,000 বছর আগে। 10,000 বছর আগে যে সময়টা ছিল সেটাকে কিন্তু নিওলিথিক এজ বলা হয়। এই সময় আমরা কৃষি কাজকর্মর বিষয়ে দেখতে পাই, তাদের কৃষিকার্য এবং তাদের স্থায়ী বসতির যুগ এটা। এতদিন তারা ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন কারণে তাদেরকে মুভ করতে হয়েছে। এবার আমরা এখন যে যুগটা দেখছি নিওলিথিক এজ, এই যুগে আমরা দেখবো যে তাদের স্থায়ী বসতির যুগ এটা। মানুষ প্রথমবার ফসল ফলানো শুরু করলো, পশু পালন করা শুরু করলো, এবং সমাজ ধর্মের বিকাশও শুরু হয়েছিল কিন্তু এই নিওলিথিক এজে। এবার মানুষ এতদিন যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, এবার যে তারা একটা তোমার স্থায়ী যে বসতির একটা যুগ স্থাপন করলো, সেটি কেন করলো? তারা যে চাষবাস শুরু করলো, এই দেখো, চাষবাস যদি কোনো মানুষ শুরু করে, তাহলে তার ফসল তোমার একদম তার বীজ পোতা থেকে শুরু করে তার হারভেস্টিং পর্যন্ত, এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তো ওরা কিন্তু চাইলেই হট করে মুভ করতে পারতো না। এভাবে কিন্তু আস্তে আস্তে তাদের কি হলো, একটা বসতি গড়ে উঠতে শুরু করলো, একটা স্থায়ী বসতি কিন্তু তাদের এখানে গড়ে উঠতে শুরু করলো। এবার খুব সহজভাবে বা এক কথায় যদি তোমাদেরকে বলি, এই তিনটে এজের একটা সারমর্ম বা একটা ছোট্ট একটা বিবরণ বলতে পারো, সেটি হচ্ছে এই যে প্যালিওলিথিক এজে মানুষ শিকার করত। 2 নম্বর পয়েন্ট, মিসোলিথিক এজে মানুষ ছোট পাথরের সরঞ্জাম এবং তার সূচনা হয়, ঠিক আছে, তৈরি করে তারা। এবং যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নিওলিথিক এজে আমরা দেখতে পাই কৃষি ও স্থায়ী বসতির শুরু বা স্থাপনা। এই ছিল তোমাদের তিনটি গুরুত্বপূর্ণ সময়কাল, একটা প্যালিওলিথিক, 2 নম্বর মিসোলিথিক, এবং 3 নম্বর হচ্ছে নিওলিথিক। বুঝতে পেরেছো তোমরা? নেক্সট টপিকে যাব? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের জন্য আরেকটা এমসিকিউ ছোট্ট করে, চলো একটুখানি করে নি, দেখে নি আমাদের কতটা কি মনে রইল। কেমন? উত্তরটা কিন্তু তোমরা দেবে, ওকে? দেখো প্রশ্নটা দেখো, দ্য ট্রানজিশনাল ফেজ বিটুইন প্যালিওলিথিক অ্যান্ড নিওলিথিক এজ ইজ নোন অ্যাজ। বলছে প্যালিওলিথিক এজ এবং নিওলিথিক এজের মধ্যে এই যে ট্রানজিশনাল ফেজটা, এই ফেজের মাঝের যে এজটা, সেটার নাম কি? অপশন 1 মাইক্রোলিথিক, অপশন 2 মেসোলিথিক, অপশন 3 ম্যাক্রোলিথিক।
এটা বলো তো কি হবে? মেসোলিথিক। মেসোলিথিক, তাই তো? অপশন 2 একদম ঠিক বলেছো। এটার উত্তর হচ্ছে মেসোলিথিক। আচ্ছা, মাইক্রোলিথিক কেন নয় বলো তো? মাইক্রোলিথিক হচ্ছে ছোট ছোট যে মেসোলিথিক যুগের যে ছোট ছোট পাথর তৈরি করে তারা যে অস্ত্র তৈরি করতে সেটা। একদম ঠিক বলেছো, একদম ঠিক, এক্স্যাক্টলি রাইট। তারা এই সময়কালীন এই মেসোলিথিক এজে তারা যে ছোট ছোট অস্ত্রগুলো তৈরি করত সেগুলোকে মাইক্রোলিথিক বলা হতো, কিন্তু এই যুগের যে ট্রানজিশনাল এজটাকে কিন্তু মাইক্রোলিথিক এজ আমরা বলতে পারি না। এই এজটাকে তাহলে আমরা কি বলবো? মেসোলিথিক এজ। ঠিক আছে, চলো এবার তাহলে আমাদের নেক্সট টপিকে যাওয়া যাক। দ্য বিগিনিং অফ ফার্মিং অ্যান্ড হার্ডিং। এবার আমরা চাষবাসের শুরু, মানে আমাদের যে চাষবাসের বিগিনিং, ফার্মিং বা হার্ডিং মানে পশুপালন করা, এটি কিভাবে হয়েছিল এবং কিভাবে কি শুরু হলো এটা আমরা একটু দেখে নিই। চল এই বিষয়ে এবার একটু জানি। দেখো, মানুষজন ক্রপস গ্রো করতো, কাল্টিভেশন করতো, অ্যানিমালসদেরকে রিয়ারিং করতো। এভাবে করতে 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 তারা যখন কোথাও কাল্টিভেশন শুরু করছে, তারা তো সহজে মুভ তো করতে তো পারছে না, কারণ তাদের আমি বললাম যে বীজ পোতা থেকে হারভেস্টিং পর্যন্ত এটা একটা লং প্রসেস, একটা টাইম টেকিং একটা ফেজ এটা। তো আমি চাইলেই কিন্তু আমি মুভ করতে পারি না, কেমন? তো এই সময় মানুষ কি করলো? দেখো, মানুষ প্রথমে ফসল ফলানো এবং পশুপালন শুরু করেছিল নিওলিথিক যুগে। সেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, আমরা এটা দেখলাম যে মানুষ প্রথম ফসল ফলানো শুরুই করে এবং পশুপালন করা শুরুই করে কিন্তু তারা নিওলিথিক যুগে। তারা ধান চাষ করে, হুইট, বার্লে, রাইস, এগুলো কিন্তু তারা এই সময়কালীন চাষ করত। তারা সেটেলড হয়ে এই সময়কালীন কিন্তু তারা এগুলো চাষ করত। এবং বলে রাখা ভালো, তারা কিন্তু নদীর ধারে থাকতে শুরু করে। কেন বলো তো? তারা নদীর ধারে থাকতে শুরু করে কেন বলো? কারণটা হচ্ছে তারা চাষবাস করত, আর নদীর ধারের যে মাটিটা সেটার উর্বরতা বেশি ছিল। আমরা চাষবাসের জন্য সবসময় আমাদের একটা ফেভারেবল ল্যান্ড প্রয়োজন, তো আর জলের অ্যাভেলেবিলিটি তো তার সাথে ইকুয়ালি ওয়ান্টেড। যে কারণে মানুষ কি করলো, তারা ভাবলো যে আমরা যদি নদীর ধারে আমাদের বসতিটাকে স্থাপন করি তাহলে মাটির উর্বরতা পাচ্ছি এবং আমরা জল পেয়ে যাচ্ছি। ওই জন্য তারা ওই জায়গাটা ঘিরে তারা কিন্তু একটা স্থায়ী বসতি গড়া শুরু করলো। আরেকটি বিষয়, তারা প্রথম যে পশুটাকে ডোমেস্টিকেট করেছিল বা পশুপালন বলো যেটা তারা করেছিল, প্রথম যে পশুকে তারা টেম করেছিল সেটি কিন্তু হচ্ছে কুকুর বা কুকুরদের অ্যানসেস্টার বলতে পারো। তারা কিন্তু প্রথম কুকুরদের অ্যানসেস্টার বা কুকুরদের ওয়াইল্ড অ্যানসেস্টার অফ দ্য ডগ, কুকুরদের যারা ওয়াইল্ড অ্যানসেস্টার ছিল বা কুকুরের জাতি বলতে পারো, তাদেরকে কিন্তু তারা প্রথম পশুপালন করা কিন্তু তাদের শুরুই হয় এই কুকুর প্রজাতিটাকে দিয়ে, বা যেটাকে আমরা ইংলিশে ডগ বলি। এরপরে আমরা দেখলাম তারা ধীরে ধীরে শিকার ছেড়ে এবার স্থায়ীভাবে থাকতে শুরু করলো। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি তারা শিকারে মগ্ন, তারা শিকার করবে বনে জঙ্গলে, তারা অস্ত্র তৈরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তারা শিকার করত। এর পরের যে ফেজটা আমরা দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা শিকার ছেড়ে এবার একটা স্থায়ী বসতি স্থাপন করলো, যেখানে তারা পশুপালনের সাথে সাথে তারা চাষবাসও করত এবং পশুপালন তারা শুরুই করে ডগকে দিয়ে বা কুকুরের দ্বারা। কেমন? ছেলে বলো, মেয়ে বলো বা কোনো বাচ্চা বলো, তারা কি করতো, প্রবাবলি কিছু ফুড গ্রেনস যখন তারা পেত সেগুলোকে তারা কালেক্ট করলো আর তারা শিখলো যে সেগুলো কি করে গ্রো করছে, সেগুলো কি করে পাকছে, সেগুলো কি করে রাইপেন্ড হচ্ছে। এই সমস্ত কিছু একটু 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 করে তারা শিখতে শিখতে তারা কিন্তু এই ফার্মিং জিনিসটাকে পুরো রপ্ত করে নিল। এবং শুধু যে তারা কুকুর পালন করতো এমন নয়, তারা কুকুরের সাথে সাথে আমরা দেখতে পেয়েছি ভেড়া, গোট, বিভিন্ন ক্যাটলসও কিন্তু তারা রিয়ারিং করা শুরু করে। এবং পিগসও বাদ যায়নি তাদের মধ্যে, বলে রাখা ভালো, তাদের মধ্যে কিন্তু পিগসও পড়ে।
এবং এরা বেশিরভাগ, এই যে পশুগুলোর কথা আমি তোমাদেরকে বললাম, এরা কিন্তু বেশিরভাগ ঘাস খেত। এবং এই পশুগুলোকে সে সমস্ত মানুষরা অন্য ওয়াইল্ড অ্যানিমালস এর থেকে বা অন্য বন্য প্রাণীর থেকে কিন্তু এদেরকে সেফটি এবং উইথ সিকিউরিটি কিন্তু এদেরকে রাখতো। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা একটা চেঞ্জ দেখতে পেলাম, এভাবে আমরা কিন্তু একটা চেঞ্জ লক্ষ্য করি, যেটা তখনকার মানুষের মধ্যে আমরা দেখেছি। ঠিক আছে, এবার দেখো, যেহেতু তোমার মানে গ্রেন স্টোর করে রাখতে হবে, তারা এই যে চাষবাস করলো, এবার তারা কিন্তু গ্রেন স্টোর করলো, মানে তাদের খাবারের যে শস্য দানা যেগুলোই বলো না কেন, তারা সেগুলো স্টোর করে রাখতে থাকলো। যেহেতু তারা গ্রেন স্টোর করে রাখতে হবে বা তারা রাখতো, তার জন্য তারা কি করতো, মাটির বড় বড় এবার তারা ক্লে বা পট বানানো শুরু করলো। তারা বড় বড় মাটির ক্লে বা পট বানানো শুরু করলো। তাহলে দেখো, তারা চাষবাস শিখলো কেন? তারও তো পিছনে একটা কারণ তো রয়েছে। কারণ তারা দেখলো যে চাষবাস আমরা কিভাবে শিখছে, তারা ছোট ছোট করে, মহিলা বলো, বাচ্চা বলো, ছেলে বলো, তারা দেখলো সে ফসলগুলো কিভাবে পাকছে, কিভাবে হচ্ছে, এবং সেগুলোর খাবার অ্যাক্সেসিবিলিটি সবকিছু তারা শিখলো। এবার এই চাষবাসের জিনিসকে রাখার জন্য তারা কিন্তু মাটির জিনিস আবার বানানো শিখলো। তাহলে দেখো, মানুষ আস্তে আস্তে কতটা উন্নতির দিকে যাচ্ছে, বা সিভিলাইজেশন কিভাবে গ্রো করছিল, লক্ষ্য করতে পারবে তোমরা। এখানে একটা ট্রানজিশন কিন্তু তোমরা দেখতে পাবে। এবার অ্যানিমালস যাদেরকে তারা রিয়ার করতো, তাদেরকে, এই অ্যানিমালস গুলোকে কিন্তু তারা স্টোর অফ ফুড হিসেবে ব্যবহার করতো। যাদেরকে তারা পশু পালন করতো, তাদেরকে কিন্তু তারা স্টোর অফ ফুড হিসেবে ব্যবহার করতো। কেন ব্যবহার করতো? দেখো, পশু যাদেরকে তারা পালন করতো, তাদের থেকে তারা কি পেত? দুধ পেত, খাবার পেত, মাংস পেত, তাই তো? তাদের দৈনন্দিন জীবনে দরকারের কিছু কিছু সামগ্রী বা জিনিস কিন্তু তারা পেত, খাদ্য সামগ্রী বলতে পারো। এই পশুগুলো কিন্তু তাদেরকে ওগুলো দিত। এবার যখন তাদের প্রয়োজন হতো, তখন কিন্তু তারা এগুলো পেত। তো যাদের থেকে তাদের প্রয়োজনীয়তার সময় জিনিসপত্র পাচ্ছে, তাদেরকে সংরক্ষণ করে রাখাটা তো তাদেরই তো দায়িত্ব। তাই তাদেরকে বলতে পারো, এদেরকে স্টোর করে রাখা হতো, বা স্টোর হাউস অফ ফুডের মতো তারা কিন্তু ইউজ করতো। এদেরকে রক্ষা করে রাখতো, এবং যখন তাদের দরকার হতো, এদের থেকে কিন্তু বেনিফিটস আদিম মানুষরা কিন্তু পেত বা নিত। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকবার বলে নিই, কারোর কোনো সমস্যা রয়েছে বুঝতে? আচ্ছা, কারোর কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিক বা পয়েন্টে চলে যাই। এবার আমরা দেখবো টুয়ার্ডস সেটেলড লাইফ। এই যে জনবসতি, সেটেল বসতি গড়ে উঠেছিল, এতক্ষণ আমরা এই জিনিসটা শুনছি। এবার সেটেল বসতি কোথায় কোথায় গড়ে উঠেছিল, কি কি ভাবে আর্কিওলজিস্টরা বুঝতে পেরেছে, সেগুলো আমাদের সামনে তারা কিভাবে প্রেজেন্ট করেছে, সেগুলো এবার কিন্তু আমরা দেখব। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে তোমার, দেখো, বুরজাহাম। এই বুরজাহাম হচ্ছে, আমি যদি বলি প্রেজেন্ট ডে, এই যে প্রেজেন্ট ডে আমরা যেটাকে তোমার কাশ্মীর বলে জানি, এই জায়গাটা থেকে কিন্তু আর্কিওলজিস্টরা তোমার দেখতে পেয়েছে যে এখানকার মানুষজন, মানে তখন ওই জায়গাটায় যারা বাস করতো, এখানকার মানুষজন কিন্তু ওখানে অনেক তোমার পিট হাউস লক্ষ্য করা গেছে। পিট হাউস মানে ছোট 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 তোমার ছোট ছোট পাথরের করে 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 হাউস বানানো, এরকম হাউস কিন্তু লক্ষ্য করা গেছে, যেগুলো তোমার মাটির খুঁড়ে একটু নিচ অব্দি গ্রাউন্ডে ডাক করা থাকতো, এবং একটা স্টেপ থাকতো লিড করার জন্য, এরকম ভাবে তোমার একটা স্লোপ মতো থাকতো, যেটা দিয়ে কিন্তু এই পিট হাউস গুলোতে যাওয়া যেত। এই মাটির নিচটা তারা খুঁড়ে 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 কিন্তু এই পিট হাউস গুলো তৈরি করতো। এবং আর্কিওলজিস্টরা আরো যে জিনিসটা খুঁজে পেয়েছে, সেটা হচ্ছে এই পিট হাউস গুলোর বাইরে বলো বা ভিতরেই বলো, অনেক কিন্তু রান্না বান্নার সামগ্রী কিন্তু তারা খুঁজে পেয়েছে। তার মানে এই যে তারা বাড়ির ভিতরেও রান্না বান্নার সামগ্রী পেল, এবং এই পিট হাউসের বাড়ির বাইরেও তারা রান্না বান্নার সামগ্রী পেল।
এতে করে আমরা কি বুঝতে পারি বলো তো, বলতে পারবে? এতে করে আমরা বুঝতে পারি, হ্যাঁ বলো, কিছু বলছো? আচ্ছা, এতে করে আমরা বুঝতে পারি হচ্ছে মানুষ ওয়েদারের উপরে ডিপেন্ড করে যখন যেখানে প্রয়োজন সেখানে কিন্তু রান্না করত। যদি বাড়ির বাইরে দরকার হয় তো বাইরে রান্না করতো, ওয়েদার যদি পারমিট করতো। আর যখন দেখতো না ওয়েদার খুব একটা ভালো নয়, সময় সাথ দেবে না, তখন কিন্তু তারা বাইরের ভিতরেও রান্না করতো। অনেক আমরা ওই জায়গা, ওই হাটস গুলো থেকে অনেক তোমার কুকিং এর অনেক জিনিসপত্র কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো আরেকটা যেটা সেটেলড লাইফের বিষয়, সেটা হচ্ছে মেহেরগড়। এই যে মেহেরগড় জায়গাটা, এই মেহেরগড় জায়গাটা হচ্ছে এখন বর্তমানে যদি আমি বলি, সেটা হচ্ছে পাকিস্তানের কাছে বা ওই বালুচিস্তানের ওই জায়গাটা অবস্থিত বলতে পারো। পাকিস্তানের যে বালুচিস্তানের অবস্থিত ওই জায়গাটায় মেহেরগড়। তো এই মেহেরগড় কিন্তু এটি পৃথিবীর প্রাচীনতম গ্রামগুলির মধ্যে একটা। এই মেহেরগড় গ্রামটা পৃথিবীর প্রাচীনতম গ্রামগুলির মধ্যে কিন্তু অন্যতম একটি গ্রাম, বর্তমানে যেটা পাকিস্তানের ওই বালুচিস্তানের ওই দিকটা অবস্থিত। এবার এটি তখন ওখানে একটি নদী বইতো যেটার নাম হচ্ছে বোলান রিভার। এই বোলান রিভারটা কিন্তু ইন্দাসের একটা ট্রিবিউটারি। এই যে ইন্দাস রিভার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ইন্দাস রিভারের কিন্তু একটা ট্রিবিউটারি হচ্ছে বোলান রিভার। এই বোলান রিভারটা ঘিরেই কিন্তু তোমার এই মেহেরগড়টা, এই যে প্রাচীনতম যে গ্রামটা, কিন্তু জনবসতি গড়ে উঠেছিল। এবং এই যে মেহেরগড়, এটা তোমার একদম বোলান পাসের কিন্তু কাছাকাছি সিচুয়েটেড ছিল। এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুট ছিল ইরান যাতায়াত করার জন্য। তখনকার মানুষরা যে তোমার দূরে দূরে যাতায়াত যে করতো, তাদের মানে পরে আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন তোমার ব্যবসা বাণিজ্যর কাজে তারা যে দূরে দূরে যাতায়াতের জন্য এই যে ইরানের যাওয়ার একটা ইজিয়েস্ট বা ইম্পর্টেন্ট রুট বলতে পারো কিন্তু মেহেরগড়, যেটি বোলান পাসের ধারে কিন্তু সিচুয়েটেড। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে তোমাদের সিটেটের অনেক প্রশ্ন আসে। এটি একটি গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল প্লেসও বটে। এখন এটি নিওলিথিক যুগের একটা গুরুত্বপূর্ণ আর্কিওলজিক্যাল সাইট। এখানে মানুষ শিপ, ভেড়া, ছাগল এগুলো পালন করা কিন্তু প্রথম শুরু করে এই জায়গাতেই। প্রাচীন মানুষ ভেড়া বা শিপ পালন করা কিন্তু প্রথম শুরু করে এই জায়গাতে। এখানে প্রচুর পরিমাণে অ্যানিমালস বোনস পাওয়া গেছে, প্রচুর পরিমাণে অ্যানিমালস বোনস কিন্তু আমরা এই জায়গাতে পেয়েছি, এই মেহেরগড় জায়গায়। এমনকি মানুষ কাঁচা ইটের বাড়ি বানিয়ে বসবাস করা শুরু করেছিল। তাহলে বুঝে দেখো কতটা পরিমাণে ট্রানজিশনাল চেঞ্জেস হয়েছে। আমি যদি বলি ফ্রম প্যালিওলিথিক এজ, যেখানে মানুষ গুহায় থাকতো, আর এই যে মেহেরগড়ের কথা বলছি, এটা একদম নিওলিথিক এজ। এখানে তারা কাঁচা ইটের বাড়ি তৈরি করা শুরু করেছিল এবং সেই বাড়িগুলোতে তারা বসবাসও করত। এই বাড়িগুলো ছিল হচ্ছে তোমার স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে। এই বাড়িগুলো তারা মেইনলি বানাতো এই তোমার স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে কিন্তু তারা এই বাড়িগুলো বানাতো। এবং তোমাদেরকে বলি, এই বাড়িগুলোর 4টে কম্পার্টমেন্ট থাকতো। বাড়িগুলোর কিন্তু 4টে কম্পার্টমেন্ট থাকতো। এই যে কম্পার্টমেন্ট গুলোতে তারা কি রাখতো, এই কম্পার্টমেন্ট গুলোতে তারা রাখতো হচ্ছে তাদের যে ফুড গ্রেনস গুলো, যেগুলো তারা চাষবাস করতো, সেগুলো কিন্তু তারা এই জায়গাটায় স্টোর করে রাখতো। বলতে পারো অ্যাজ আ স্টোর হাউস তারা কিন্তু এই জায়গাগুলোকে ইউজ করতো। মানে তাদের বাড়ির এই যে কম্পার্টমেন্ট গুলোকে কিন্তু তারা স্টোর হাউস হিসেবে ব্যবহার করতো। এবং আমরা এই যে এই মেহেরগড়ের বাড়িঘরের সম্পর্কে যেটা জানতে পেরেছি, এর সাথে সাথে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মেহেরগড়ের জানতে পারি, যেটা খুব ইউনিক একটা বিষয় বলতে পারো নিওলিথিক্যাল এজে।
আর্কিওলজিস্টদের কাছে এটা তাদের কাছে একটা খুব ইউনিক একটা জিনিস, যেটা আমাদের সামনে তারা প্রেজেন্ট করেছিল, যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে না অনেক বিউরিয়াল সাইটস পাওয়া গেছে। এবার বিউরিয়াল সাইটস পাওয়া গেছে এতটা অব্দিও ঠিক আছে, ইউনিকনেস এর মধ্যে আমি খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু এই বিউরিয়াল সাইটস এর সাথে সাথে এখানে এমন কিছু পাওয়া গেছে, এই বিউরিয়াল সাইটস এর সাথে সাথে এখানে এমন কিছু পাওয়া গেছে যেটি থেকে আমরা আরো কিছু জানতে পারি। যেমন ধরো এই মেহেরগড়ে পাওয়া যে কবরের নিদর্শনগুলো, এই মেহেরগড়ে যে কবরের নিদর্শনগুলো আমরা পেয়েছি, যেখানে যে মৃতদেহ গুলো আমরা দেখতে পাই, সেই মৃতদেহগুলোর সঙ্গে জিনিসপত্র কিন্তু কবর দেওয়া হতো, যেটি একটা বলতে পারো নিওলিথিক এজে একটা নতুনত্ব বিষয়। সেটা হচ্ছে মৃতদেহগুলো মেহেরগড়ে যেগুলো কবর দেওয়া হতো সেগুলোর সাথে কিন্তু জিনিসপত্রও পাওয়া গেছে। এটি কিন্তু তাদের একটি ধর্মীয় বিকাশ বলে জানা হয়। এটা তাদের ধর্মে, মানে মেহেরগড়ে তখন যেই বসবাস করতো যে সমস্ত মানুষরা, এটা তাদের একটা ধর্মীয় বিষয়বস্তু বলে কিন্তু এটাকে গণ্য করা হয়। তারা যেটা করতো সেটা হচ্ছে, তারা যখন তাদের কাছের মানুষ প্রিয়জন কেউ দেহত্যাগ করতো, তখন তারা মারা যাওয়ার পর তাদের যে কবর দেওয়া হতো তাদের সাথে গোটস, যেটাকে আমরা ছাগল বলি, সেটাকে কিন্তু তারা মৃতদেহের সাথে দিয়ে দিত। তারা এটা বিশ্বাস করতো যে মৃত্যুর পরে তাদের প্রিয়জন এই খাবারটিকে খাবে। তারা মৃত্যুর পরে নেক্সট যে ওয়ার্ল্ডে যাবে সেখানে তারা এই খাবারটিকে খাবে। তারা খাবার হিসেবে এগুলোকে সার্ভ করত। এই এত কিছু কিন্তু এই কবরগুলোর থেকেই পাওয়া গেছে। যেমন মানুষের কঙ্কাল আমরা পাওয়া গেছে মেহেরগড় থেকে, যে কবরে মানুষের কঙ্কাল দেখো এখানে, এবং এর সাথে সাথে বহু ছাগলের কঙ্কালও কিন্তু এখানে পাওয়া গেছে। তার মানে এখান থেকে এটা পরিষ্কার যে বিউরিয়াল সাইটসে এখানে কিন্তু তোমার ওরা বিউরিয়াল সাইটসে তারা মৃতদেহের সঙ্গে তারা কিন্তু কবরে ছাগলদেরকেও দিত, কারণ এটা তারা বিশ্বাস করতো, তাদের এটা ধর্মীয় বিশ্বাস ছিল যে মৃত্যুর পরে তারা তাদের প্রিয়জনদের বা আপনজনদের কিছু খাদ্য সামগ্রী দিয়ে দিচ্ছে। এই ছিল আমাদের মেহেরগড়ের ইতিহাস, এবং তোমাদের আজকে এই যে আর্লিয়েস্ট সোসাইটির সমস্ত টপিক বলতে পারো, ইম্পর্টেন্ট টপিক। তো এবার বলো, তোমাদের কি কোনো সমস্যা আছে বুঝতে? রেসপন্স করো একটু। শুনতে পাচ্ছ আমার কথা তোমরা? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, সমস্যা রয়েছে কারোর কোনো? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো চলো তাহলে আজ এখানেই আমাদের ক্লাস আমরা শেষ করি। নেক্সট ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সিটেটের, যেটা আমরা আলোচনা করব। তো তোমাদেরকে আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের পেড ব্যাচের উদ্দেশ্য শুধু তোমাদের কনসেপ্ট ক্লিয়ারেন্স করা কিন্তু নয়, তোমাদের এক্সামের জন্য পুরোপুরি ভাবে তৈরি করাটাও কিন্তু আমাদের উদ্দেশ্য। তো তোমাদের আমি চেষ্টা করব তোমাদের এই হিস্ট্রি যে পোর্শনটা আছে সিটেটের পেপার 2 এ সোশ্যাল সায়েন্সে, এখানে যাতে তোমরা খুব সহজভাবে কনসেপ্ট গুলো বুঝতে পারো, সাথে তো প্র্যাকটিসের যা যা প্রশ্ন প্রয়োজন সেগুলো তো সবই আমি তোমাদেরকে সময় টু সময় প্রোভাইড করব। তো তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা রেগুলারলি ক্লাসটা ভালোভাবে করো, এতে করে তোমাদের যে প্রিপারেশনের জায়গাটা আমার মনে হয় আরো স্ট্রং হবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি ক্লাসগুলো ফলো করো। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, কেমন? ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। বলছিলাম প্রিভিয়াস ইয়ারের যে সিটেটের হিস্ট্রি থেকে যে কোশ্চেন গুলো এসেছিল হ্যাঁ সেগুলো একটু দিলে ভালো হতো। মানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, সেগুলো নিয়ে আমরা আলোচনা তো করবোই, সেগুলোর জন্য আমি ক্লাসও রাখবো। প্রিভিয়াস ইয়ারের সিটেটের সমস্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো তোমাদের দরকার, যেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো নিয়ে আমি অবশ্যই আলাদা করে আমার ক্লাস থাকবে, ওগুলো নিয়ে তোমরা কোনো চিন্তা করো না।
আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদেরকে বিষয়গুলোকে প্রেজেন্ট করার, যাতে করে তোমাদের বুঝতে এবং সিটেটের পেপার যখন তোমরা দেবে তোমাদের যাতে সেটা অনেকটা হেল্প করে। কেমন? আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ক্লাসে।